প্রিয় দর্শক কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমরা শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান ডায়ালগ ফর ডেমোক্রেসি। আমাদের আজকের বিষয় হচ্ছে সমসাময়িক ইস্যু এবং জঙ্গিবাদ। আর আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল 16 থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং আমাদের ফেসবুক পেজ থেকেও এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমি প্রথমেই আমাদের আজকের অতিথি আমাদের অ্যাম্বাসেডর হারুন আল রশিদ তাকে যুক্ত করে নিতে চাই। প্রতি সোমবার আমরা ২ জন একত্রিত হবার চেষ্টা করি, কিছু কথা বলার চেষ্টা করি। আপনাদের মতামতগুলো নিতে চাই আমরা। কেমন আছেন আপনি? ভালো আছি, ভালো আছি। জি। হ্যাঁ, প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন এবং আমাদেরকে কমেন্টস করে সমৃদ্ধ করবেন, আপনাদের মতামতগুলো আমরা দেখাতে চেষ্টা করব এবং আমাদের আজকের অতিথি সেই মতামত নিয়েই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবেন এবং আ আপনাদের যে অংশগ্রহণের পর আপনারা যদি আমাদের লাইভটি শেয়ার করে দেন, তাহলে অন্যরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। এছাড়া নিয়মিতভাবেই আপনারা যারা আমাদেরকে সমৃদ্ধ করে চলেছেন আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা মতামত দিয়ে থাকেন সেজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। বিষয় হচ্ছে আজকের সমসাময়িক ইস্যু এবং জঙ্গিবাদ। অতিথি রাষ্ট্রদূত হারুন আল রশিদ তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে থাকেন এবং দেশের যে সাম্প্রতিক ঘটনাগুলো সেগুলোর উপর তিনি মতামত দিয়ে থাকেন এবং তার মতামতগুলো আমরা শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। সেগুলো নিয়ে আলোচনা, সমালোচনা সব ধরনের সবকিছুই হওয়ার সুযোগ আছে। আপনারা তাঁর বক্তব্য শুনে বা আপনার মতামত দেশের বর্তমান পরিস্থিতি কি, সেটি আমাদেরকে জানাবেন। আমরা সেই মতামতগুলো আমাদের চ্যানেলে প্রদর্শন করার চেষ্টা করব। আর আবারও বলি, দেশে বিদেশে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনাদের সবাইকে চ্যানেল 16 এর পক্ষ থেকে অনেক, অনেক আ শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের সাথে আপনাদের মতামত শেয়ার করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। জি, আমরা প্রথমেই হারুন আল রশিদ আপনার কাছে যেটি জানতে চাইবো যে আমাদের আজকের বিষয় হচ্ছে সমসাময়িক ইস্যু। বাংলাদেশে নানান ধরনের ঘটনা ঘটে চলেছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মারামারি, কাটাকাটি, মব ভায়োলেন্স যেটা খুব জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে। এখন পৃথিবীতে এটা ছড়িয়ে যায় কিনা সেটার আশঙ্কা দেখা দিয়েছে। যদি পজিটিভ হয় তাহলে ছড়িয়ে যাক। যদি অন্য দেশ আমাদের থেকে এই কনসেপ্টটি নিতে চান, তাহলে কিভাবে সম্ভব সেটা আমরা হয়তো অন্য দেশকে হেল্প করতে পারি। আর আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে এখন আমাদের বিএনপির যিনি মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আজকে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। এখন আবার কেউ বলছেন হ্যাঁ, ডিসেম্বরেও তো বলা হয়েছে নির্বাচন হতেই হবে, ডিসেম্বরের আগেও হতে পারে। সেখান থেকে আপনারা সরে এসে আরেক ধরনের একটা ষড়যন্ত্র করার বর্তমান সরকারকে সুযোগ করে দিয়েছেন। এখন আবার কেউ বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। এখন প্রধান উপদেষ্টা যদি আবার লন্ডন সফর করেন বা লন্ডনের কেউ যদি আবার বাংলাদেশে এসে আবার বলেন যে না ফেব্রুয়ারিতে না এপ্রিলে, সেই ধরনের আশঙ্কা অনেকেই করছেন। এখন আপনার কাছে আমার ১ম মন্তব্য হলো নির্বাচন নিয়ে আমরা একটু কথা বলি, তারপর অন্যান্য বিষয়ে আমরা আলোচনা করব। মির্জা ফখরুল ইসলাম সাহেব যে এই কথাটি বলেছেন, আপনার মতামত কি? তিনি কি তারা বিএনপি কি এই মতামতের উপর থাকতে পারবে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে? আচ্ছা, আমি প্রথমে একটু নির্বাচন নিয়ে কথা বলতে চাই। তারপর আপনি আমাকে এই বিএনপির ইস্যুটা যদি একটু মনে করিয়ে দেন। দেখেন, জি, জি, প্লিজ। ইউনূস কি বলেছে যে সে একেবারে সর্বকালের সেরা নির্বাচন দিবে। এরকম একটা কথা সে নাকি বলেছে। আমি বিভিন্ন বলেছে, জায়গায় বলেছে। শুনেছি। নাকি না আমি হুম। শুনেছি, আমি শুনেছি। এখন সেই নির্বাচন ওরা কাদেরকে নিয়ে প্ল্যান করছে? সেই নির্বাচনে কি বিএনপি তাদের আওয়ামী লীগ কি তাদের পিকচারে আছে? যদি না থাকে তাহলে আওয়ামী লীগ এখন বর্তমানে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাংলাদেশে সবচেয়ে বেশি। কারণ হলো, আপনি দেখেন গত বছরের জুলাই আগস্টে যে জঙ্গি উত্থান হলো, তারপরে ইউনূস এবং জঙ্গিরা মিলে, হুম, তাদের যেসব সহযোগী আছে সবাই মিলে বাংলাদেশকে যে নৈরাজ্যের মধ্যে নিয়ে গেছে, সেটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এত বড় নৈরাজ্য মানুষ কখনো দেখে নাই। এমনকি দেখেন, যারা নির্মোহভাবে কথা বলে তারা বলে কিন্তু যে এমনকি মুক্তিযুদ্ধ চলাকালীনও বাংলাদেশের মানুষ এতটা হতাশা বোধ করে নাই, এতটা অনিশ্চিত এবং অনিরাপদ বোধ করে নাই। এইরকম একটা জিনিস ইউনূস ক্রিয়েট করেছে। সেটার প্রেক্ষাপটে
মানুষ কিন্তু বিচার করে দেখছে যে এই ইউনূস আসার আগে যে সরকার ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সেই সেই সরকারের মানুষের প্রতি তাদের প্রীতি, মানুষের দরিদ্র মানুষের প্রতি, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসা, এগুলো আজকে মানুষ কিন্তু তুলনা করছে। এই তুলনার প্রেক্ষিতে আপনি দেখেন যেসব সার্ভেগুলা, অনেক ধরনের সার্ভে হয় যেগুলো নিরপেক্ষ, সেগুলো সবগুলোতে কিন্তু আওয়ামী লীগ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় দল। আওয়ামী লীগ সাধারণত বাংলাদেশের, আমরা মনে করি যে 40% লোকের ভোটারের আপনার সমর্থন পায়, সেটা এখন অনেক বেড়ে গেছে। তার মানে দেশের অর্ধেক মানুষকে কিন্তু ইউনূস, অর্ধেক মানুষকে বাইরে রেখে ইউনূস একটা নির্বাচনের কথা বলছে। সেই নির্বাচন কিভাবে একটা সেরা নির্বাচন হয়? তো প্রথম কথা হলো, যে নির্বাচনের কথা বলা হচ্ছে এটাতে আমরা কিন্তু দেখছি না যে এটাতে ওরা যে কোনোভাবে হোক, ওই যে ওদের যে ক্যাঙ্গারু কোড বানিয়েছে এগুলোর মাধ্যমে ওরা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে চায়। তো এই নির্বাচনের বাইরে যদি আওয়ামী লীগ থাকে, দেশের অর্ধেক মানুষ যদি এই নির্বাচনের বাইরে থাকে, তাহলে সেই নির্বাচন হলেই কি আর না হলেই কি? প্রথম কথা হলো এটা নির্বাচন নিয়ে। আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি একটা সুন্দর সরি আপনি একটা সুন্দর কথা বলছেন যে ইউনূস সাহেব বলছে যে সে একটা মানে শব্দটা কি এটা ওই কলিমুল্লাহ স্যার খুব ভালো জানে। শব্দটা কি বলছিল জানেন? যে একটা সে গ্রহণযোগ্য বা সবচেয়ে ভালো নির্বাচন করে এক্সিলেন্ট দিচ্ছে। ঐতিহাসিক একটা নির্বাচন করে দিবে এই ধরনের কিছু আরকি। আপনি যেটা বলছেন যে হ্যাঁ, এটা আমার এখন মনে হচ্ছে আসলে সত্যিকার অর্থে তিনি কাদেরকে নিয়ে নির্বাচন করবেন সেটা তো বলেননি। জি, প্লিজ। ইউনূসের পিকচারে আওয়ামী লীগ থাকার কথাও না। কারণ হলো, এখন যদি যে ধরনের নির্বাচনের কথা সবসময় মানুষ বলে আসে, সবাই বলে, সেই নির্বাচন যদি এখন দেয়, আওয়ামী লীগ কিন্তু রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে। হুম। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসলে স্বাভাবিকভাবে আপনার জুলাই আগস্টের জঙ্গিদের বিচার করতে হবে, এবং এই ইউনূস সহ এই জঙ্গিদের বিচারে, এরা যেহেতু সংবিধানকে লঙ্ঘন করেছে, রাষ্ট্রকে ধ্বংস করেছে, মানুষ মেরেছে, পুলিশ মেরেছে, তাহলে তো এদের কারো আসলে মৃত্যুদণ্ড থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং ইউনূস চাইবে যেভাবে হোক আওয়ামী লীগ এই নির্বাচনের বাইরে থাকুক, এবং জঙ্গিরা চাইবে আওয়ামী লীগ এই নির্বাচনের বাইরে থাকুক। সেক্ষেত্রে এই নির্বাচন কিন্তু কোথাও আচ্ছা এটা গ্রহণযোগ্য কি হবে না। এটা কি একটু আব্দুল রশিদ তিনি বলছেন ইসমাইল ভাই খুলনায় ট্রেন দুর্ঘটনায় অনেক মানুষ আহত নিহত হয়েছেন তা নিয়ে বিএনপি জামাতের তুমুল ঝগড়া। এটা কি আমি এখনো শুনি নাই। আপনি যদি এটা সত্য কিনা আমি ঠিক জানি না। যাই হোক আমরা একটু যাচাই করব একটু পরে। জি প্লিজ আপনি ক্যারি অন। আপনি হ্যাঁ, চালান। এটা হলো প্রথম কথা। সেই ক্ষেত্রে দেখা যাবে ইউনূসকে আমরা তো অনেক আগে থেকেই চিনি। কিছু মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আগে চিনেছিলেন, এখন সারা বিশ্ব চিনলো, সারা বাংলাদেশ চিনলো। তো এই বদমাস কোনো ধরনের নির্বাচনে আসলে আওয়ামী লীগের তার নির্বাচনে থাকার কোনো সুযোগ সে রাখবে না। তারপরে যাদেরকে নিয়ে সে নির্বাচনের কথা ভাবছে, এরা কারা? এরা সবাই জুলাই আগস্টে জঙ্গি উত্থান, জঙ্গি অথবা জঙ্গিদের সহযোগী। আমি হয়তো সবাইকে জঙ্গি বলতাম, কিন্তু যেহেতু এখানে অনেক মানুষ এই জঙ্গিদের সমর্থনে আছে, বড় বড় রাজনৈতিক দলও আছে, বড় বলতে কি মূলত বিএনপি, সুতরাং একটু সম্মান করে জঙ্গি এবং জঙ্গি সহযোগী বলছি। তার মানে হলো জুলাই আগস্টের অনাচারে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে এক ধরনের আপনার দ্বন্দ্ব চলছে যে কে ক্ষমতাটা পাবে। সেই ক্ষমতা কি ইউনূস ভোগ করবে, নাকি সেই ক্ষমতা আপনার বিএনপিকে দিবে? আর মানুষ তো দেখতে পাচ্ছে বিএনপি কিন্তু মাঠে ঘাটে সব জায়গায় যেভাবে চাঁদাবাজি করছে, মানুষ খুন করছে। বিএনপি কিন্তু অলরেডি ইউনূসের যে দখলদার যে যে ডাকাততন্ত্র রয়েছে, যে জঙ্গিতন্ত্র রয়েছে, এটার ভাগ কিন্তু বিএনপি পাচ্ছে। হয়তো একেবারে ক্ষমতাটা নিজে এক্সারসাইজ করছে না, সেটা ইউনূসকে দিয়ে করাচ্ছে, তার অর্থনৈতিক লাভটা পুরোটাই কিন্তু তারা পাচ্ছে। সুতরাং এই জিনিসটা, এই অংশের যে নির্বাচনের কথা বলা হচ্ছে, বা আওয়ামী লীগ যদি সেই নির্বাচনের বাইরে থাকে, বা আওয়ামী লীগের প্রতি যদি কোনো বৈষম্য হয়, তারপরে যে নির্বাচন হবে এটা একটা প্রহসন। সুতরাং এই প্রহসন ডিসেম্বরে হলো না ফেব্রুয়ারিতে হলো, এইটা আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছি তাদের কাছে এটা আসলে কোনোভাবেই গুরুত্বপূর্ণ না। সেটা জুনে হলো না কোথায় হলো, আমার কথা হলো এই জুলাই আগস্ট অনাচার যারা করেছে এদের সবাইকে শাস্তি দিতে হবে। এদেরকে বিতাড়িত করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বাংলাদেশের ক্ষমতা
গ্রহণ করতে হবে। কারণ হলো এটা শুধু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা আওয়ামী লীগের লাভের কথা না। বাংলাদেশ যদি রাষ্ট্র হিসাবে টিকে থাকতে চায়, বাংলাদেশে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সরকার ছাড়া বাংলাদেশের হাতে কিন্তু আর কোনো ধরনের অস্ত্র নাই। আপনি দেখেন আজকে বাংলাদেশের শুধু যে আইন শৃঙ্খলা ধ্বংস হয়েছে তা না, বাংলাদেশের শিল্প ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের মানুষের সব ধরনের আশা ধ্বংস হয়ে গেছে। লক্ষ লক্ষ কত প্রত্যেকটা জরিপে অনেক ধরনের একেবারে বিশ্বব্যাংক থেকে সবাই বলছে যে কত কত মানুষ আপনার বেকার হয়ে গেছে, নারীরা সব চাকরি হারিয়েছে। এবং আমাকে কিছুদিন আগে একজন বলছিল যে উনি আশঙ্কা করছে লক্ষ লক্ষ নারী এরা যখন গার্মেন্টসের চাকরি হারাবে, তাদের বিকল্প কি আছে? আপনি চিন্তা করেন বিকল্প কি আছে। সুতরাং সামাজিকভাবে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে ইউনূস। তারপরে এসেছে আপনার এই এই ডোনাল্ড ট্রাম্প সাহেবের 35% শুল্ক। একটা জিনিস দেখবেন, এই ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক নিয়ে আলোচনা করতে নাকি এই বশির, বাণিজ্য উপদেষ্টা বশির আর আর ওই যে বাটপার খলিল, এরা নাকি মাসের পর মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। কিন্তু আমি দেখলাম যে এখনো কিন্তু ওরা বাংলাদেশের সাধারণ গার্মেন্টস ব্যবসায়ীদের জানাতে পারছে না এই শুল্কটা কি 35% নাকি আগের 15% সহ যোগ হয়ে 50%। এতটুকুন তথ্য জানানোর সক্ষমতা কিন্তু এই বাটপারগুলার নাই। অর্থাৎ মানুষের দুঃখ দুর্দশা কোনো কিছুর প্রতি তাদের কোনো ধরনের সহমর্মিতা, কোনো ধরনের আপনার মনোযোগ কিচ্ছু নাই। এখনো কিন্তু তারা চেষ্টা করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে ভালো কিছু হোক, এটা দেশবাসীর প্রত্যাশা। 35% থেকে কমে যদি ইউনূস সাহেবের ক্যারিশমা যদি ভালো হয়, ভালো, দেশের মানুষের জন্য ভালো। আরেকটি জিনিস বলতে চাই, এখন আপনি নির্বাচনের কথা অনেক কথাই বলেছেন, কাদেরকে নিয়ে তিনি এই নির্বাচনটি করবেন সেটি নিয়ে বলেছেন। বিএনপির মধ্যে এক ধরনের আফসোস এখন দেখা যাচ্ছে যে বিগত সরকারের সময় তো অন্তত নির্বাচন হতো, 5 বছর পর পর নির্বাচন হতো বা হতো। গত বছর দুঃখ করে আম যে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে, "আওয়ামী লীগের সময় তো অন্তত শেষ নির্বাচন যেটি, আমির নির্বাচন হলেও তো অন্তত নির্বাচন হয়েছে। একটা ধারাবাহিকতা ছিল। কিন্তু এই সরকার তো নির্বাচনের কথাই চিন্তা করে না, নির্বাচন দিতেই চাচ্ছে না।" এটা তিনি বলেছেন। আর ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন যে, "ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, এটার কোনো ব্যতিক্রম হবে না।" এখন কেউ আবার সন্দেহ প্রকাশ করছেন যে ডিসেম্বরেও তো এই কথাটি বলা হয়েছিল একদম বিএনপির শীর্ষ পর্যায় থেকে, যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে অথবা ডিসেম্বরের আগেও হতে পারে। এখন ফেব্রুয়ারি নিয়ে মানুষের সংশয় যে বিএনপি আবার এখান থেকে নড়ে যায় কিনা, ইউনূস সাহেব আবার ইংল্যান্ড সফর করেন কিনা, অথবা ইংল্যান্ড থেকে কেউ বাংলাদেশে আসেন কিনা, আবার যদি দুজনের মধ্যে একটা আলোচনা হয়, আবার হয়তো নির্বাচন পিছিয়ে যাবে। না, জুনেই বা মার্চেই হবে, মার্চে হবে বা জুনে হবে বা এপ্রিলে হবে। এই ধরনের কোনো আশঙ্কা আপনি দেখেন? বিএনপি নানান ধরনের সংকটে আছে। দেখেন, বিএনপির প্রথম সংকট জনগণ জেনে গেছে যে এই মানুষগুলো 15 বছর 16 বছর ক্ষমতার বাইরে থেকে এরা কিন্তু বাংলাদেশের যত ধরনের দুঃখ দুর্দশা আছে তার সিংহভাগ কিন্তু বিএনপির ঘাড়ে। বিএনপি কি করেছে? বিএনপি আপনি দেখেন 2006 সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে ধ্বংস করলো, বিচারপতি হাসানকে রাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্য বিচারপতিদের আপনার কি বলে বয়স বাড়িয়েছে। চাকরির মেয়াদ বাড়িয়ে। এবং তারপরে সেই 2 বছরে তারা কত ধরনের ম্যানুভার করলো। একবার ইয়াজউদ্দিনকে তারা প্রধান কি বলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানালো। মানুষের স্মৃতি অনেক দুর্বল বলে মানুষ এগুলো ভুলে গেছে। তারপরে বিএনপির আমলে বাংলাদেশ 4 বার আপনার বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে পরিচয় পেয়েছিল। সেটা কিন্তু শেখ হাসিনার আমলে এটা কিন্তু অনেক কমে গেছিল। তারপরেও এই পিনাকি এবং ইলিয়াসরা প্রোপাগান্ডা চালিয়েছে দুর্নীতির। হ্যাঁ, দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতির আপনার আপেক্ষিক মাত্রা, অর্থাৎ যে পরিমাণ আমাদের ইকোনমি বড় হয়েছিল সেই তুলনায় দুর্নীতিটা কিন্তু কম ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়। কিন্তু দুঃখের বিষয়, শেখ হাসিনার সরকার এই জিনিসগুলো মানুষের কাছে ব্যাখ্যা করতে পারে নাই। যাও, কিন্তু বিএনপি কি, বিএনপি যেই বিএনপিকে মানুষ 2001 থেকে 2006 সালে দেখেছে, সেই বিএনপি কিন্তু গত 1 বছরে জানান দিয়ে দিয়েছে তারা কি করবে ক্ষমতায় আসলে। এটাও কিন্তু আচ্ছা। তারা প্রমাণ করে ফেলেছে।
সুতরাং প্রথম কথা হলো জনগণের কাছে বিএনপির ভাবমূর্তি খুবই প্রতিষ্ঠিত এখন। চাঁদাবাজির মাধ্যমে, খুন খারাপির মাধ্যমে, এই যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ বাড়িঘর জ্বালিয়ে দিল, ডাকাতি করলো, শত শত কর্মীদের মারলো, কয়েক হাজার পুলিশ মারলো, এগুলার বেশিরভাগই কিন্তু বিএনপি করেছে। এটাই আমরা জানি। তবু আমরা বিএনপির নাম অতটা বলি না, জঙ্গিদের নাম বলি, কিন্তু আসলে জঙ্গিবাদ এবং সেই ধরনের মন মানসিকতাই বিএনপির লোকজন পোষণ করে। ফলে বিএনপির জনগণের কাছে একটা ভাবমূর্তি। এখন দ্বিতীয় জিনিসটা দেখেন, দ্বিতীয় যেটা যে আপনার প্রশ্নের উত্তর এখন আসি, আসলে ইউনুস যা বলবে আলটিমেটলি বিএনপিকে সেটা মেনে নিতে হবে, আমরা সেটাই দেখছি। সুতরাং বিএনপি আশা করছে একটা ইলেকশন, কারণ এই ইলেকশনটা হলে বিএনপি মনে করছে যে তারা ক্ষমতায় গ্রহণ করতে পারবে সরাসরি, এইটুকুনি। এই জন্যই তারা বারবার ইলেকশন চাচ্ছে। কিন্তু আমরা দেখছি যে ইউনুস যা চায় আলটিমেটলি তাই হচ্ছে। বিএনপি যা চায় একবারও কিন্তু আমরা তা হতে দেখি নাই। দেখেন, বিএনপি বলেছিল যে 3জন উপদেষ্টা, আমি এদেরকে উপদেষ্টা বলি না, এর মধ্যে দুইটা ছিল ওই যে লাল সন্ত্রাসী, আর ছিল বাটপার খলিল, এদের পদত্যাগ চাইছিল, এদের পদত্যাগ। বিএনপি পদত্যাগ তো করেই নাই, বরঞ্চ আমরা দেখলাম কি, যখন লন্ডনে ইউনুস গেল, তারেক রহমান সাহেবকে আপনার অভ্যর্থনা জানাইতে গেল, যার তারা চাইছিল বিদেশি নাগরিক হিসাবে, যার পদত্যাগ চেয়েছিল। পদত্যাগ চাইছিল, রজার খলিল গিয়ে তারেক রহমান সাহেবকে আপনার রিসিভ করে। তো আচ্ছা, এইখানে এখানে 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 এটা সবাই দেখেছে। এখানে আপনার সাথে আমি একটু প্লাস করি। এই যে জি ডিসেম্বরের নির্বাচন থেকে বিএনপি সরে আসা, প্লাস রজার রহমান সহ আরো 2 উপদেষ্টার পদত্যাগ বিএনপি যেভাবে চেয়েছিল, ডিসেম্বরের নির্বাচন হতেই হবে যেভাবে চেয়েছিল, এটা কি বিএনপির জন্য আত্মঘাতী হলো কিনা একটু যদি বিএনপির সেখান জন্য থেকে সরে আসাটা। জি। আমার কাছে আত্মঘাতী টাইপের মনে হয় না। মোট কথা হলো বিএনপি টোটাল জিনিসটা আমাদেরকে বিচার করতে হবে। বিএনপি হইল জুলাই আগস্টে যে জঙ্গি উত্থান হয়েছে আপনার, সেই উত্থানের তারা সহযোগী। হুম এই সহযোগী হিসাবে মানুষের মনে তাদের বিচার হচ্ছে, মানে মানুষ তাদেরকে সেই ইয়েতেই দেখছে। এবং বিএনপির জন্য যেটা সমস্যা হয়ে গেছে, বিএনপি যেহেতু এই আন্দোলনটা সহযোগী, সুতরাং এই ইউনুস কিন্তু বিএনপিরও সরকার, বিএনপির সমর্থনে কিন্তু ইউনুস ক্ষমতায় বসছে। জি, এখন জি। ইউনুসের জিনিসটা হলো যে ইউনুসের দরকার আপনার দীর্ঘমেয়াদের প্রোটেকশন। ইউনুস যদি আরো 10 বছর বা 15 বছর বাংলাদেশে বেঁচে থাকে বা পৃথিবীতে বেঁচে থাকে, তার বয়স এখন 85, যদি সে 100 বছর বাঁচে আর পনেরো না, বছর 86-তে 86 উদযাপন জি, করেছেন তো, নাকি ঠিক আছে 86-তে 86 পড়েছে হোক, এরকম কিছু? সে যদি 100 বছর বাঁচে, তাহলে জি। আরো 14 বছর আছে। এই 14 বছর ইউনুসকে আপনার ফাঁসির দড়ি থেকে বাঁচাতে পারে একমাত্র বাংলাদেশে ডাকাতির মাধ্যমে যে ক্ষমতা সে ভোগ করছে, এই ক্ষমতার অংশীদারি হওয়া, এবং সেই ক্ষমতায় আওয়ামী লীগকে রাষ্ট্রের বাইরে রাখা, ক্ষমতার বাইরে রাখা, তাহলে কেবল ইউনুস বাঁচতে পারবে। কিন্তু সে বাস্তবতা কি আছে? গত 1 বছরে আমরা তো দেখেছি কিভাবে মানুষ চিনে ফেলেছে জঙ্গিদের, কিভাবে মানুষ ইউনুসকে চিনে ফেললো, কিভাবে মানুষ বিএনপিকে দেখছে। তাদের এই ধরনের সব ধরনের আপনার খুন খারাপি থেকে শুরু করে চাঁদা তোলা এবং দুর্নীতিতে কিভাবে এরা জড়িয়ে পড়ছে। তো সবকিছু মানুষ তো, সাধারণ মানুষ তো সবকিছু তুলনা করছে, এবং তুলনাতে দেখা গেছে যে শেখ হাসিনা সরকারের এত এত অপপ্রচার হওয়া সত্ত্বেও ওটা ছিল আসলে একটা স্বর্ণযুগ মানুষের জন্য, বিশেষ করে দরিদ্র মানুষের জন্য। আজকে মানুষ একেবারে সহায় সম্বলহীন। সুতরাং এই অবস্থায় বিএনপির আসলে, আমি মনে করি ইউনুসকে মেনে নেওয়া ছাড়া বিএনপির হাতে আসলে তেমন কিছু করার নেই। অর্থাৎ ইউনুস যা চাইবে, যতদূর দিবে, বিএনপিকে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। জি, জি, অনেক ধন্যবাদ। আমরা কিছু কমেন্টস একটু যদি নিয়ে নিই। বাংলা ওয়াশ, বিএনপি মেরুদণ্ড, গোবর ভর্তি মাথা দিয়ে কিছু হবে না। যা করার হাসিনা আপাকে করতে হবে। ধন্যবাদ আপনাকে বাংলা ওয়াশ। রহমান দুলাল, অভিনন্দন হারুন স্যার আপনাকে, হারুন আল রশিদ স্যার আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ হুমায়ুন কবির, ইউনূস সরকার এ দেশ চালাইতে পারবে না, বিএনপিও এই দেশ চালাইতে পারবে না, শেখ হাসিনা এই দেশ চালাইতে পারবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ মহিউদ্দিন, আমাদের স্মৃতি দুর্বল নয়, আমরা ভুলি নাই, এই দেশে সুবিধাবাদী রাজনীতিবিদরা ভুলে গেছে। ধন্যবাদ আপনাকে। অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি মবের রাজ্যে বিচার আজ ইউনুসময়। ধন্যবাদ আপনাকে। আমাদের মুন্না কমেন্টস গুলো দেখাতে থাকো।
টুসু সরকার, ভারত বয়কট শেষ হয়ে গেছে, বাংলাদেশ থেকে হাড়ি ভাঙা আম পাঠিয়েছে, এরপরে ইলিশও পাঠাবে, ভারত ছাড়া আমাদের উপায় নেই। জি, আম গেছে, জাম যাবে, কাঁঠাল যাবে, ইলিশ মাছ যাবে। আশিক সরকার নির্বাচন হবে না, মনে হয় গৃহযুদ্ধ হবে, কারণ জামাত নির্বাচন জিতবে না, নির্বাচন করে জিতবে না। আক্তার জামান, মির্জা ফখরুল সাহেব ডিসেম্বরের নির্বাচনকে ছিলেন, এখন ফেব্রুয়ারিতে লন্ডন, আর মিটিং হলেই আবার 1 বছর পিছাবে। হ্যাঁ, আবার যদি মিটিং হয় হয়তো পিছিয়ে যেতে পারে। জি, ধন্যবাদ। মোহাম্মদ নজরুল আদাব, ইসমাইল ভাই, সরি, বিএনপিকে কখনো ক্ষমা করা যাবে না, তারা যা করেছে বাংলাদেশের সাধারণ জনগণ এবং আওয়ামী লীগ পরিবার আজীবন স্মরণ রাখবে। ধন্যবাদ। আপনারা গঠনমূলক মন্তব্য পাঠাবেন। মুন্না, তানভীর হায়দারের একটা কমেন্টস আছে, এটা দেখাইও বাবারে, নাহলে আমারও ধরবো, বুঝছো না, তোমারও ধরবে। সিদ্দিকুর রহমান, আমার কাছে মনে হচ্ছে আগেই ভালো ছিলাম। জি, অনেকের কাছেই মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের আলোচকও সেই কথাই বলতে চাচ্ছেন ঘুরিয়ে ফিরিয়ে। মোহাম্মদ খন্দকার ইলিয়াস, বর্তমানে মুক্তিযুদ্ধ লজ্জার, রাজাকার গৌরবের। জি না, এটা কন্টিনিউ হবে না খন্দকার ইলিয়াস সাহেব, হতাশার কথা বললেন। জি, তানভীর হায়দার, বিএনপির কাছে সবসময় ক্ষমতায় যাওয়াই মূল লক্ষ্য, আর বিএনপি সবসময় ষড়যন্ত্রের পথে ক্ষমতায় যেতে চায়। জি, ধন্যবাদ তানভীর হায়দার আপনাকে। নেক্সট, আব্দুল লতিফ, দেশ ও জাতি আজ কোন দিকে যাচ্ছে এই ব্যাপারে আপনাদের বিশ্লেষণ আশা করছি। জি, সেগুলোই আলোচনা হচ্ছে। ধন্যবাদ আপনাকে আব্দুল লতিফ। ওয়ার্কশপ, আদি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশ চায় না। জি, জি, এটা সত্য। অভিজিৎ আর কেন চাইবে? এটা তো স্বাভাবিক ব্যাপার। অভিজিৎ মজুমদার, যেদিন এই ইউনূস দেশ ছেড়ে পালাবে সেই দিনই ইউনূসের লেসপেন্সারদের পাথর দিয়ে থেতলে মারবে জনগণ। না, মারামারি করবেন না। আমরা মনে হয় এটা যদি সহনশীলতার সাথে নেই। রহমান দুলাল, বিএনপির দুধকলা দিয়ে যে সাপ পুষেছে সেই সাপই ছোবল মেরেছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা যে কমেন্টস করতে থাকুন। মুন্না, তুমি পর্দায় দেখাইতে থাকো। আমরা হারুন আল রশিদ তার কাছে আবার যাব। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের আজকের অতিথি অ্যাম্বাসেডর হারুন আল রশিদ। আপনারা আপনাদের মতামত জানাচ্ছেন, অনেক কথা বলছেন, শেয়ার করে দিচ্ছেন, লাইভ কমেন্টস করছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে হারুন সাহেবের কাছে আমার এখন যেই প্রশ্নটি, সেটি হচ্ছে জঙ্গিবাদ নিয়ে একটু কথা বলতে চাই। ইসলামের সাথে তো জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। জঙ্গিবাদ, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। কিন্তু যেটা আমরা দেখি, ইসলামকে ব্যবহার করে অনেকে এটার নিজস্ব মতাদর্শ, নিজস্ব উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছেন। আরেকটি বিষয় হচ্ছে, পুলিশের একজন কর্মকর্তা বলেছেন যে এটা অনেক দিন যাবৎ প্রচলিত আছে। বিগত সরকারের সময় জঙ্গিবাদের নাটক হতো দেশে। বিভিন্ন ঘরে, বাড়িতে, হ্যাঁ, র্যাব, পুলিশ ঘেরা দিয়ে জঙ্গিবাদের সাথে যারা জড়িত, ওখানে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করত শেখ হাসিনার সময়ে। কিন্তু এখন বলা হচ্ছে যে না, সেটা নাটক ছিল। এখন তো জঙ্গিবাদের কিছু নেই। এখন আমরা সবাই ভালো আছি। আবার কেউ, কেউ বলছে, হ্যাঁ, আগে তো এক ঘরের মধ্যে জঙ্গিবাদের চর্চা হতো বা তাদের মিটিং মিছিল হতো বা তারা একত্রিত হওয়ার চেষ্টা করত। এখন সারা দেশটাই তো জঙ্গিদের দ্বারা ভরে গেছে। এখন আর এক বাড়িতে তো হবে না। সারা দেশকেই জঙ্গি মুক্ত করতে হবে। আপনার মতামত একটু জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। আপনি দেখুন, জঙ্গিরা, জঙ্গিবাদ বলতে জঙ্গিবাদের দুটা পর্যায় আছে। একটা হলো সন্ত্রাস, দ্বিতীয় হলো রাষ্ট্র পরিচালনা করা। সন্ত্রাসটা তারা করে রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য। হুম। তো যেহেতু বাংলাদেশের জঙ্গিরা রাষ্ট্র ক্ষমতা দখলই করে ফেলেছে, এখন তো তাদের আগের মতো ওই জঙ্গিবাদ, সেই সেই চেহারাটা এখন নাই। এখন ওদের চেহারা হলো রাষ্ট্র ক্ষমতায় গেলে জঙ্গিরা কি করে সেটা আমরা দেখতে পাচ্ছি। তবে তারপরেও এখানে র্যাশ একটা রয়ে গেছে, অর্থাৎ এই জঙ্গিগুলা যেসব লোককে তারা সরকারে বসিয়েছে, এদেরকে তারা রেখেছে যাতে জঙ্গিদের চেহারাটা সারা বিশ্ব না বুঝতে পারে। বারবার দেখবেন জঙ্গিরা বলছিল, যত জঙ্গিদের পক্ষে যত ইউটিউবার, তাদের যত থিওরিস্ট ছিল, সেই জাহেদ বলুন, তারপরে পিনাকি, তারপরে আপনার মনির হায়দার নামে একজন আছে, সে এখন ইউনুসের সহকারী। এরা সবাই বলছে যে আমাদের ইউনুসকে দরকার, ইউনুস থাকলে আমাদের জন্য একটা ফেস ইউনুস, আমাদের একটা শিল্ড, সেই হিসাবে ইউনুস কাজ করছে। ফলে জঙ্গিরা এখন ইউনুসের সাথে সহযোগী হয়ে কাজ করছে, কিভাবে তারা সরাসরি ইউনুসোত্তর বাংলাদেশটা তারা সরাসরি শাসন করতে পারে। জঙ্গিরা এখন সেই কাজে ব্যস্ত। ফলে এখন জঙ্গিরা বিভিন্ন জায়গায় যে সন্ত্রাস করত সেটা না করে সন্ত্রাসের চেহারাটা একটু পাল্টেছে।
ফলে আর একটা জিনিস দেখেন, যেটা বলা হচ্ছে শেখ হাসিনার সময় নাটক হতো, এটা পুরোপুরি একটা মিথ্যা কথা। এটা যেটা ছিল, আমি যেটা বুঝতে পেরেছি, পুলিশের মধ্যে আপনার সব সময় যে কোনো একটা ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা থাকে, হ্যাঁ, বিভিন্ন ধরনের কোটারি থাকে। এক কোটারির আরেক কোটারির সাথে মিলে নেই, তখন ওই দুটোই শেখ হাসিনা সরকারের সময় ওই কর্মকর্তারাই কেউ কেউ এটাকে কোনো জায়গায় হয়তো লিখেছে যে এটা নাটক ছিল। আসলে কথাটা সত্য না, কোনো নাটক ছিল না। যেসব লোকজন ধরা পড়েছিল, যেসব জায়গায় হানা হানা দেওয়া হয়েছিল পুলিশের নেতৃত্বে, সবাই কিন্তু জঙ্গি ছিল। এবং জঙ্গি শেখ হাসিনা সরকারের এটা একটা বিশাল আপনার সাফল্য ছিল, যে বাংলাদেশের জঙ্গিদেরকে আপনার কন্টেইন করে রাখা। আরেকটা জিনিস দেখেন, আপনি যেটা বলছিলেন যে ইসলামের সাথে জঙ্গিবাদের সম্পর্ক নাই, এটার সূত্র ধরেই আমি বলি, জঙ্গিদেরকে আপনি চিন্তা করুন, আমি বারবার বলছি, বাংলাদেশের মানুষকেও বুঝতে হবে এটা, যে আমাদের ইসলামিক কনফারেন্স যেটা ওআইসি, তার 57টা রাষ্ট্র তার সদস্য, তার মধ্যে 50টার উপর রাষ্ট্র জঙ্গিদেরকে তাদের স্বস্ব দেশ থেকে নির্মূল করেছে। তাহলে এই দেশগুলা যদি জঙ্গিদের সাথে ইসলামের সম্পর্ক তারা খুঁজে পেত, তাহলে তো তারা তাদেরকে নির্মূল করতে পারতো না। সুতরাং আমাদের এখানে ধর্ম থেকে জঙ্গিদের আলাদা করতে হবে। জঙ্গিরা ধর্মের আশ্রয়ে তাদের বিকৃত ক্ষমতা তারা চর্চা করতে চায়, হ্যাঁ, তারপরে ইসলামের নামেই তারা করছে। এই জন্য যেটা দরকার, মুসলিম বিশ্বের নেতাদের, তারা যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিয়েছে, একেবারে সৌদি আরব থেকে শুরু করে আপনার তুরস্ক, মিশর, তুরস্ক একটু ডিফারেন্ট আছে, সব জায়গায় আমরা মিশরের ইয়েটা দেখি না কেন, মিশরে আপনার এই যে জামাত ইসলাম বাংলাদেশের যেই দল, তাদেরই আপনার কো আইডিওলগ, এদের সাথে যোগাযোগও ছিল, তাদের তাদের একটা কি বলে ব্রাদারহুড বলতো সেখানে, ইখওয়ান, ইখওয়ান মানে ব্রাদারহুড, বুঝছেন, ভ্রাতৃত্ব সংঘ। তো মুসলিম এরা, ব্রাদারহুড সম্ভবত। হ্যাঁ, এই মুসলিম ব্রাদারহুড আর কি, ইখওয়ানাতুল মুসলিম, আমি এটা আরবি শব্দটা ভালো বলতে পারবো না। এরা বছরের পর বছর মিশরের 10 থেকে 20% মানুষের সমর্থন পাইছিল, এবং সেখানে তারা সব ভালো কাজ করতো। বাংলাদেশের জামাত ইসলামের মতো যুদ্ধাপরাধের দায় তাদের ছিল না। সুতরাং সেখানে যখন একটা ভালো নির্বাচন হলো, তারা এই ব্রাদারহুডের এক নেতা মুরসিকে কিন্তু ক্ষমতায় বসিয়ে দিল। ক্ষমতায় বসার পরে দেখা গেল যে মিশরের সব দুঃখ শুরু হয়ে গেছে, খ্রিস্টান হত্যা করা, তারপরে সব ধরনের অন্যায় শুরু হয়ে গেছে। তারপর সেনাবাহিনীকে সেই সেই ব্রাদারহুডকে সিসি বসিয়ে সিসি দিতে হলো, সিসি, জি। হ্যাঁ, সিসি সাহেব। চিন্তা করে দেখেন, আমাদের দুর্ভাগ্য হলো, মিশর বলেন, তুরস্ক বলেন, এই দেশগুলো শক্তিশালী সেনাবাহিনী গঠন করছিল জঙ্গিবাদ বিরোধী হিসাবে, সেজন্য এই দেশগুলো টিকে গেছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সেনাবাহিনী সেই দক্ষতাটা অর্জন করে নাই, অর্থাৎ সেই প্রজ্ঞা, যার কারণে এই জুলাই আগস্টে জঙ্গি উত্থানটা হতে পারলো। সুতরাং জঙ্গিদেরকে স্টাডি করতে হবে, আমাদেরকে বুঝতে হবে, বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে জঙ্গিবাদই শুধু বেহেশতে যাওয়ার একমাত্র রাস্তা নয়। কারণ হলো, জঙ্গিবাদের মাধ্যমে যদি বেহেশতে যাইতে হয়, জঙ্গিদেরকে ভালোবাসার তো কারণ একটাই, বেহেশতে যাওয়া। কারণ জঙ্গিরা কোথাও দেশের উন্নয়ন করেছে, মানুষের উন্নয়ন করেছে, এমন কোনো প্রমাণ কোথাও নাই। এখন শুধু আপনার বাকি থাকে যে জঙ্গিদের সাথে সহমর্মী হলে, জঙ্গিদের সমর্থন করলে আমি কি সহজে বেহেশতে যেতে পারবো কিনা। এই জিনিসটার জন্য আমি বাংলাদেশের মুসলমানকে বলবো যে আপনারা বাহিরের দিকে একটু চোখ চোখ দিয়ে দেখেন। সৌদি আরবের মানুষগুলা যে জঙ্গি নির্মূল করলো, সৌদি আরবের সরকার বা মিশরের সরকার বা অন্যান্য বা আরব আরব বিশ্বের সব সরকার, এমনকি আরো যে আমাদের পশ্চিম এশিয়ার যেসব দেশ আছে, আজারবাইজান ইত্যাদি, সবাই যে জঙ্গিবাদের বিরুদ্ধে গেল, এই মুসলমানগুলা কি বেহেশতে যাবে না? তাহলে বাংলাদেশের মানুষকে ওইভাবে চিন্তা করতে হবে যে না, জঙ্গিদের সমর্থন দেয়াই একমাত্র বেহেশতে যাওয়ার রাস্তা নয়। এইটা যতদিন বাংলাদেশের মানুষ বুঝবে না, ততদিন বাংলাদেশের আজকে যে বাংলাদেশ ধ্বংসের মধ্যে পড়েছে, দুঃখ দুর্দশার মধ্যে পড়েছে, অর্থনৈতিক ভাবে বাংলাদেশ আজকে দেউলিয়া হয়ে যাচ্ছে। এইখান থেকে রক্ষা পাইতে হইলে জঙ্গিদের বিরোধী অবস্থান দেশের মানুষকে নিতে হবে। জি, জি, ধন্যবাদ। তার মানে প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে হবে, প্রকৃত ইসলাম যা বলেছে সেটি সম্পর্কে চর্চা করতে হবে, এবং দেশে কোনো কারণে জঙ্গিবাদের উত্থান হোক। আপনি যে রেফারেন্সগুলো দিয়েছেন, সারা পৃথিবীতে ওআইসি ভুক্ত যেসব দেশ আছে, মিশরের কথা বললেন, মিডল ইস্টের দেশগুলোও কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে। তারাও তো ইসলামী দেশ, তারাও তো ইসলাম কায়েম করেছে, তারাও তো ইসলামের পক্ষে। সৌদি আরবের কথা বললেন, হুম, তো সেসব দেশ থেকে যদি জঙ্গিবাদ উৎখাত করা হয়, আমাদের দেশ থেকেও সেটা সম্ভব। এবং সকল মুসলমান, হিন্দু, মুসলিম ভাই বোন সবাই আছে, সবাই একসাথে
বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একসাথে বসবাস করতে হবে, শান্তি কায়েম করতে হবে এবং প্রকৃত ইসলাম চর্চা করতে হবে। এটা হলো মুদ্রা কথা। জি, আপনাকে একটু আমি যে একটা কমেন্টস আবার যদি একটু পড়ি, অভিজিৎ মজুমদার, আওয়ামী লীগ এখন ঘাপটি মেরে বসে আছে শুধু সুযোগের অপেক্ষায়। ঘাপটি মেরে আবার এক ধরনের তানভীর হায়দার বিএনপি জন্মলগ্ন থেকেই অদ্যাবধি বাংলাদেশ ও জনগণের জন্য কোনো জনকল্যাণমুখী কর্মকাণ্ড করার ইতিহাস নেই। ধন্যবাদ তানভীর হায়দার আপনাকে। এস এম মঞ্জু, ইসমাইল ভাই কাশেম চাচারে জিজ্ঞেস করেন 2001 সাল থেকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিএনপি। যে হ্যাঁ, এটা আমাদের আজকের অতিথি বলেছেন। শেখ মোহাম্মদ মুস্তাফিজ, তারেক জিয়ার কোনো রাজনৈতিক প্রজ্ঞা নেই। জি, ধন্যবাদ আপনাকে। এরপরে মুন্না দ্রুত, সুমন মণ্ডল, লন্ডন বয়কটের কথা বললেন হেফাজত। এই যে নির্বাচনকে বিএনপি এখান থেকে সরে আসাটা এক ধরনের ভুল হয়েছে। বাংলাদেশ ইউরোপ ভাই, ভাই কি বললে চলবে না, ভাই কি বলল চলবে না, চলবে না, ডক্টর ইউনূস তো চালাইতেছে, কিন্তু আফসোস এই দেশের রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসের দূরদর্শী পরিকল্পনা বুঝতে পারছে না। উনি বুঝছে, উনি বুঝছে। ইউরোপ সাহেব বুঝেছেন, আসলে সত্য। হুম, ডক্টর ইউনূস সাহেব এই যে ডিসেম্বরের নির্বাচনের যে একটা ইয়ে ছিল, গতি ছিল, সেটা কিন্তু তিনি নষ্ট করে দিয়েছেন ফেব্রুয়ারিতে। এখন ফেব্রুয়ারিতে হবে কিনা সেটা নিয়ে আশঙ্কা। একজন অনেস্ট মানুষ হিসেবে দেশবাসী কিন্তু ডক্টর ইউনূস সাহেবের কাছ থেকে একটা সুন্দর কথা শুনতে চায়, নির্দিষ্ট কথা শুনতে চায়, সুনির্দিষ্টভাবে জানতে চায় যে অমুক দিন নির্বাচন হবে। মারিয়া জামান, মারিয়া জামান, যে ফিরোজপুর নিউজ, ইসমাইল ভাই বর্তমানে আমরা কি পূর্ব পাকিস্তানে বসবাস করছি? আম, বুঝে মারিয়া জামান, থ্যাঙ্কস ইসমাইল ভাই, ধন্যবাদ আপনাকে। বাংলা ওয়াশ, জুলাইয়ে থেতলে যাওয়া বিভৎস সোনার বাংলা। জি, ধন্যবাদ। এই যে সুন্দর শব্দ চয়ন করেছেন তিনি। সানশাইন, ট্রাম্পের সম্বোধন অপমানজনক কিনা? ট্রাম্পের সম্বোধন অপমানজনক কিনা? এটা আসলে আমি ফেসবুকে লিখেছিলাম এই জিনিসটার উপর। আমার মনে হয় উনি হয়তো সেটা পড়েছেন কিনা জানি না। ওই জি, যে ট্রাম্প যে ইউনুসকে যে চিঠি লিখেছে আর কি, মিস্টার, সেটাতে হ্যাঁ, উনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানদেরকে মিস্টার প্রাইম মিনিস্টার, মিস্টার প্রেসিডেন্ট এইভাবেই প্রেসিডেন্ট। লিখেছে। আর ইউনুসকে জি, লিখেছে মিস্টার ইউনুস। তো এইটা হলো যে আসলে কূটনীতি মানে কূটনৈতিক, আপনি যদি কি বলে আহ, কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে সৃষ্ট- দেখেন, এটা একদম হ্যাঁ, চাকরকে সম্বোধন করার একটা চিঠি। তাই। চাকরের কাছে লেখা, চাকরের মতো সম্বোধন করে লেখা একটা চিঠি। আচ্ছা, হৃদয় 32, মিলিটারি মিলিশিয়া এই সরকার দেশে নির্বাচন দেবে না, তারা এর আগে গৃহযুদ্ধ লাগাবে। জি, গৃহযুদ্ধ তো চলছেই ভাই। জিয়াউল হক, নতুন বাংলাদেশ পাথরে পিষে মানুষ শেষ। ওহ, ধন্যবাদ। আহ সুন্দর সুন্দর কমেন্টস আমরা আশা করি। মনির হোসাইন, ইসমাইল ভাই, আপনি হারুন স্যারকে বেশি সুযোগ, কি বেশি আমন্ত্রণ করুন। আচ্ছা, বেশি বেশি আমন্ত্রণ করুন, এরকম এরকম আর কি। হ্যাঁ, জি, জি। মহিনুদ্দিন, এখন বিএনপি জামাতের বিরুদ্ধে স্লোগান দিয়ে যাচ্ছে। এখন বিএনপি জামাতের বিরুদ্ধে স্লোগান দিয়ে যাচ্ছে। আমরা আগেই বলেছিলাম তোমাদের অক্ষয় বেশি দিন থাকবে না। আচ্ছা, ঠিক আছে। উম, অরূপ ভট্টাচার্য, সবাই খালি সরকারে যাইতে চায়, এই করে বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে, 11 মাসে বাংলাদেশ শেষ। হ্যাঁ, সবাই খালি সরকারে যেতে চায়, কি জন্য সবাই যেতে চায় আমি এটা বুঝি না। একটা কষ্ট তো, নিজের কাজকর্ম, সংসার, ঘর সংসার আছে না? সবাই ক্ষমতায় যেতে চায় কেন, এটা আমি বুঝি না। জোর করে কেন জনগণের সেবা করতে চায় আমি সেটাও বুঝি না। আচ্ছা, জোর করে কেন মানে রাষ্ট্র ক্ষমতায় যেয়ে নিজেকে ব্যস্ত করে ফেলতে চায় সেটাও আমরা বুঝি না। ওই যে অনেকে বলে আবার যে হ্যাঁ, ক্ষমতায় যেতে চায় মানে একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়ে নিজেদের, এটা বলতে আবার খারাপ লাগে, নিজেদের অধিকার, নিজেদের শাসন, নিজেদের শোষণ প্রতিষ্ঠা করার জন্য সবাই ক্ষমতায় যেতে চায়। না হলে কেন সারা পৃথিবীতেই কেন ক্ষমতায় যেতে চায় সবাই? সুমন মণ্ডল, হারুন সাহেবের মতো আলোচক আনবেন। হ্যাঁ, হারুন সাহেব, আমি এটা বলে রাখি, আমরা চেষ্টা করি প্রতি সোমবার হারুন স্যারকে নিয়ে বসতে। ঠিক আছে? অ্যাম্বাসেডর হারুন আল রশিদ আমাদের প্রতি সোমবার রাত 10টায় বাংলাদেশ সময় তিনি আমাদের গেস্ট। আমরা যদি সুস্থ থাকি প্রতি সোমবার আমরা এই লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করব। জি, ডিকেএস, এই জুলাই মাসে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। ও মাই গড! তাই নাকি? জিয়াউর রহমানের মাজার এবং গোপালগঞ্জ শেখ মুজিবের মাজার ভাঙচুর হতে পারে। হোক, সব ভাঙচুর হয়ে যাক, সব ভাঙচুর হয়ে যাক।
আম মারিয়া জামান কবে মুক্তি আসবে আপনারা কি বলতে পারেন? না, এটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে মারিয়া জামান যে বাংলাদেশে যে অস্থিতিশীল অবস্থা চলছে এটা বেশিদিন কন্টিনিউ হবে না। জাফর আহমেদ দেশ ও জাতি অনিরাপদ এবং অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাচ্ছে। জি, যাচ্ছে না, চলে গেছে অলরেডি। জি, জি। মোহাম্মদ জহিরুল আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা সরকার বারবার দরকার। জি। ধন্যবাদ। ভি অফিসিয়াল বিএনপি আর জামাত তো একই। ধন্যবাদ আপনাকে। মুন্না, তুমি কমেন্টস গুলো দেখাতে থাকো। আমার হারুন আল রশিদ পরে আমার বিরুদ্ধে আবার কমপ্লেন আসবে, আপনি এত কমেন্টস পড়ে স্যারকে কথা বলতে দেন। হারুন স্যারের কাছে আমার অনুরোধ, আওয়ামী লীগের দুর্বলতার দিকগুলো আলোচনা করুন। হ্যাঁ, সেটাও আলোচনায় মাঝে মধ্যেই আসে। জি, ধন্যবাদ। ভালো কথা বলেছেন। মুন্না রে, কুইক কুইক কুইক। বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের সপক্ষের অন্য কোনো রাজনৈতিক দল গড়ে ওঠেনি, তাই সাধারণ জনগণ সবসময় ষড়যন্ত্রের শিকার। হ্যাঁ, বাংলাদেশে আসলে বিভিন্ন কারণে সবারই এই অভিযোগটা সত্য, কিন্তু সবাই এর জন্য দায়ী যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কিন্তু দাঁড়ায়নি, সেটা কিন্তু সবারই ব্যর্থতা। জাভেদ জামান, এই সহিংসতা সমাজের নীরবতা ও ভণ্ডামির প্রতিচ্ছবি। জি, আপনি হারুন আল রশিদ, আপনি আজকে আমাদের অতিথি। এখন দর্শকদের কমেন্টস গুলো আপনি পড়লাম, আমি পড়লাম, এর মধ্য থেকে আপনি যদি একটু সামারি করে কিছু বলেন, জি প্লিজ। অনেক ধরনের কথা এসছে। এই যে এখন একটা মিস্টার কমেন্ট ইউনুস। এখানে, হ্যাঁ, না কোনো চিঠিতে মিস্টার ইউনুস টাইপের সম্বোধন করা হয় নাই। আমি অনেকগুলা চিঠি দেখেছি পরে। হ্যাঁ, শুধু ইউনুসকে সে আলাদাভাবে সিঙ্গেল আউট করলো। একটা জিনিস দেখেন, ইউনুস, হ্যাঁ, আমরা পত্রিকায় দেখেছি যে মিস্টার ইউনুস প্রথম আলোতে বাংলায় করে দিয়েছে, ইংরেজিতেও ছিল। জি, ইউনুসকে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত অপছন্দ করে। ইউনুস শুধু যে বাংলাদেশের উপর অভিশাপ তা কিন্তু না, মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের উপরও সে একটা অভিশাপ হিসাবে বর্ষিত হয়েছে। কারণ ডিপ স্টেট যাই করুক, বিশেষ করে ট্রাম্প সাহেবের সময়ে জঙ্গিদের নিয়ে ক্ষমতায় দখলে করে রাখা, এইটাও কিন্তু ডিপ স্টেট যদি, ডিপ স্টেটের সাথে ট্রাম্প সাহেব অবশ্যই কোনো ধরনের বিতণ্ডায় যাবেন না, কিন্তু ডিপ স্টেট যদি আজকে ইউনুসের কাহিনীটা ট্রাম্প সাহেবের কাছে বর্ণনা করবে, ট্রাম্প সাহেব কিন্তু তাদেরকে লজ্জা দিবে যে তোমরা করছো ভালো কথা, কিন্তু জঙ্গিদের নিয়ে কেন। হুম, মার্কিন যুক্তরাষ্ট্র একটা ডাইলেমার মধ্যে পড়ে গেছে ইউনুসকে নিয়ে। কারণ হলো তারা যা চায় সেটা তারা জঙ্গিদের কাছ থেকে চায় না। কারণ জঙ্গিদের কাছ থেকে জঙ্গিরা এখান দিয়ে কিছু একটা দিবে, আবার ওইখান দিয়ে গিয়ে টুইন টাওয়ার ধ্বংস করে দিবে, হোয়াইট হাউসে বোমা মেরে দিবে। এটা কিন্তু ট্রাম্প সাহেব ভালো বোঝে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প হলো যুক্তরাষ্ট্রের একেবারে গত 50 বছরের একমাত্র রাষ্ট্রপতি যিনি এই জঙ্গিদের সম্পর্কে খুবই সচেতন এবং জঙ্গিদেরকে অত্যন্ত অপছন্দ করেন। এটা কিন্তু অন্যান্য প্রেসিডেন্টের ক্ষেত্রে ছিল না। সুতরাং ট্রাম্পের কাছে ইউনুসের কিন্তু কোনো ভাবমূর্তি নাই। ইউনুসকে সে ডাকাত আচ্ছা। হিসাবেই চিনে, তাকে সে একজন দখলদার হিসাবেই চিনে, জঙ্গিদের গডফাদার হিসাবেই চিনে। হ্যাঁ, তারপরেও যেহেতু তাদের এখানে ইন্টারেস্ট আছে এবং সাম্রাজ্যবাদের ইন্টারেস্ট তো একটা বড় জিনিস, সেটা সেটা থেকে তারা সরে আসতে পারবে না। কিন্তু তারা যে ইউনুসকে নিয়ে সুখী এটা বলার কিন্তু কোনো সুযোগ নাই। কারণ ইউনুস শুধু বাংলাদেশকে হতাশ করে নাই, ট্রাম্পকেও হতাশ করছে, যুক্তরাষ্ট্রকে হতাশ করছে, সারা পৃথিবীতে পশ্চিমের যত লোকজন তাকে সমর্থন করলো সবাইকে সে হতাশ করছে। কারণ তারা তো কেউ জানতো না যে ইউনুস একটা এই ধরনের স্বার্থপর এবং এই ধরনের। আচ্ছা, হতাশ করেছে কিভাবে? মানে আমাদের সেন্ট মার্টিন, পার্বত্য চট্টগ্রাম বা বন্দর এগুলো ইউনূস সাহেব দিচ্ছেন না, এইজন্য হতাশ করেছেন? নাকি না, 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 এটা জনগণের চাপে ইউনূস এটা সাহেব সে দিতে দিবেই। পারছেন না? এটা এটা দেওয়ার জন্য ইউনুস সবকিছু দিয়ে হইলেও সে তার নিরাপত্তা চাবে। ইউনুসের কাছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ কোনো কোনো জায়গায় নেই, তার কাছে আছে তার নিজের নিরাপত্তা। হতাশ করেছে এই জন্য যে, কারণ হলো ইউনুসের প্রতি তাদের যে রেসপেক্টটা ছিল, সেই আচ্ছা, রেসপেক্টটা আচ্ছা, আচ্ছা। ধূলিসাৎ হয়ে গেছে। কারণ তারা তো ভাবে নাই যে ইউনুস জঙ্গি, এত খারাপ মানুষ যে জঙ্গিদের নেতা হয়ে বসে যেতে পারে। এইটা কিন্তু তাদেরকে যথেষ্ট শক করেছে সারা পৃথিবীতে। আচ্ছা, আচ্ছা, আপনি আচ্ছা, আচ্ছা। দেখবেন ইউনুসের যদি এই রাষ্ট্র ক্ষমতা থেকে যখন সে সরে যাবে, সে যদি বিচারের মুখোমুখিও না হয়, তারপর সারা পৃথিবীতে কেউ কিন্তু তাকে আর ডাকবে না যেভাবে অতীতে ডাকতো। সেটার কিন্তু আ ইউনুসের শেষ। ফলে ইউনুসের সব মিলে ইউনুসকে এখন রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখার অনেক ধরনের কারণ দাঁড়িয়ে গেছে ইউনুসের নিঃস্বার্থে। সুতরাং বাংলাদেশের মানুষকে ইউনুসকে ভালো করে বুঝতে হবে। জি, জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে লিটন মিয়া।
আমার একটা কমেন্টস দেখাস না কেন? হায় হায় রে মুন্না, এই যে এটা দেখালাম তো, এটা দেখালাম মুন্না, তোমার উপর অভিযোগের তীর কিন্তু, হ্যাঁ। লিটন মিয়াকে ধন্যবাদ ভাইয়া, সুন্দর কমেন্টস করবেন, দেখাবো দেখাবো। হাসানুজ্জামান কাইয়ুম, পিনাকি ইলিয়াস ও কনক সরোয়ার দেশকে অস্থিতিশীল জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত করেছে, এদেরকে, আচ্ছা, তানভীর হায়দার, রাজনীতি রাজনীতি দল ও রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে, রাজনীতি দল, আচ্ছা। বকুল ইসলাম ইসমাইল ভাই, আমাদের কিশোরগঞ্জের 6 বয়সের একটি মেয়েকে রেপ করে মেরেছে, কিন্তু কোনো সাংবাদিক সেটা প্রচার করে নাই। সাংবাদিক, হলুদ সাংবাদিক, হ্যাঁ, ওই যে পাথর মেরে যে মেরেছে সেটাও তো প্রচার করে নাই 2 দিন। সোশ্যাল মিডিয়ায় বেরো, সোশ্যাল মিডিয়ায় এখন আমাদের সংবাদপত্র, সোশ্যাল মিডিয়ায় এখন আমাদের মূল মেইন স্ট্রিম গণমাধ্যম। সিদ্দিকুর রহমান, ফুরকান মোল্লা, বিএনপি জামাতের কারণে আজ আমি চাকরি হারা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। সিদ্দিকুর রহমান, গণভবনে জাদুঘর বানাতে চায়, দেশের জনগণ কি চায় তা না। জনগণ কি তা চায় না? দেশের জনগণ, আচ্ছা, স্যারের কাছে আমার একটি প্রশ্ন, আওয়ামী লীগ কি বাংলাদেশে আসবে? আপনার কি মনে হয়? আমি সূর্য। জি, ধন্যবাদ আপনাকে। সিদ্দিকুর রহমান, বাংলাদেশ, আমার মতামত, আরো কিছুদিন ডক্টর ইউনূস সরকার থাকা দরকার, কারণ হাসিনা দেশের জন্য কি করেছে জানতে পারবো। এইটা ভালো কথা বলেছে, এইটা ভালো কথা বলেছে ইউনূস সাহেব। ভারতের বিরুদ্ধে কি কি চুক্তি করেছে শেখ হাসিনা সরকার, ভারতের পক্ষে, ভারতকে কিভাবে বাংলাদেশ দিয়েছে, এখন কিন্তু সেগুলো বেরোচ্ছে যে শেখ হাসিনা সরকার কি কি চুক্তি করেছে, এই সরকার সেটা বাতিল করে না কেন, কি চুক্তি করেছে জনগণকে সেটা জানাচ্ছে না কেন। আপনার এই প্রসঙ্গে যদি কোনো বক্তব্য থাকে একটু শেয়ার করবেন। কি, কি চুক্তি করেছে আসলে শেখ হাসিনা সরকার? কোথায় সেই চুক্তিগুলো? এবং সেগুলো জনসমক্ষে প্রচার করে বাতিল করা হোক। এটা অনেকে দাবি করছেন। আপনার মন্তব্য? এটা আমি অনেক জায়গায় বলেছি, আর আজকেও একটু সংক্ষেপে বলি। দেখুন, সংক্ষেপে। এই জুলাই আগস্টের জঙ্গিরা তারা যে তারও আগে থেকে প্রচারণাগুলো করছিল, তার মধ্যে সবচেয়ে যেটা সম্পূর্ণ মিথ্যা এবং সবচেয়ে বেশি মানুষের মগজ ধোলাই করেছে সেটা হলো যে এই শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, যে ভারতের কাছে ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে, এইসব কথাবার্তা। কিন্তু একজন সাধারণ মানুষ, বাংলাদেশের যে কোনো একজন সাধারণ মানুষ তাকে কখনো নিজেকে প্রশ্ন করে না যে আমি যে সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টা জীবন যাপন করি, এইখানে কিভাবে ভারত আমার জীবনে ইন্টারফেয়ার করছে। যদি তার জীবনে আচ্ছা। ভারতের কোনো ইন্টারফেয়ারেন্স না থাকে, তাহলে ভারত কিভাবে বাংলাদেশের স্বাধীনতা কিনলো, কিভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করলো। এটা পুরোপুরি একটা মিথ্যা গুজব ছিল। এই মিথ্যা গুজবটা ওরা ছড়িয়েছে ধর্মপ্রাণ মানুষের আপনার মৌলবাদ বিস্তারের মধ্য দিয়ে, যে ভারতকে ঘৃণা করতে হবে কারণ ভারত হলো হিন্দু। হিন্দু ঘৃণা এবং ভারত ঘৃণা, এই সাম্প্রদায়িক চিন্তা থেকে বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করে। এখন একটা বড় রাষ্ট্র ছোট রাষ্ট্র পাশাপাশি থাকলে যে ধরনের সমস্যা হয়, সেই সমস্যাগুলো কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যে বিরাজমান। হ্যাঁ, কিন্তু আচ্ছা, এই ভারত, মাঝখানে মুন্না, আগের আগের প্রশ্নটা একটু দেখো না, এটা একটু বলি, এটা একটু, আমরা দেরি করে ফেলছি মুন্না। ওই একটু আগে যেটা দেখিয়েছিলা, ওই যে আওয়ামী লীগকে, আহ, আহ, এ রব কাজী, আওয়ামী লীগকে ইসলাম বিদ্বেষী ইমেজ থেকে বেরিয়ে আসতেই হবে। আচ্ছা, আওয়ামী লীগের মধ্যে ইসলাম বিদ্বেষী কি আছে? আমি এটা, আমার মাথায় আসে না। না এটা কোনো আমি কোনো কি, ইসলাম, সবাই তো মুসলিম আমাদের দেশের, 90% মুসলিম। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ অন্য পার্টি করে, কেউ জাতীয় পার্টি করে। কিন্তু আওয়ামী লীগের এখানে ইসলাম বিদ্বেষীর কি আছে, আপনি যদি একটু ব্যাখ্যা করেন, একটু সংক্ষেপে। আওয়ামী লীগের ইসলাম বিদ্বেষ তো নাই, বরঞ্চ আমরা দেখেছি আওয়ামী লীগ হেফাজতের মাধ্যমে বিভিন্ন ধরনের মৌলবাদী সংগঠনগুলোকে কাছে টানার চেষ্টা করেছিল। কিন্তু হ্যাঁ। এখানে আসলে আওয়ামী লীগের জিনিসটা ঠিক হয়েছে কিনা আমি আওয়ামী লীগকে ভেবে দেখতে বলবো। কারণ হলো বাংলাদেশের মৌলবাদীরা রাজনৈতিকভাবে বিচরণ করে আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসাবে। ফলে এখন আওয়ামী লীগ একটা সেকুলার দল হিসাবে, মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসাবে তারা তো সরাসরি ইসলাম প্রচারে নামতে পারে না, তারপরেও তারা ইসলাম প্রচারের চেষ্টা কম করে নাই। কিন্তু রাষ্ট্র মৌলবাদীরা ক্ষমতায় থেকে বা দলীয়ভাবে যা করার তা তো করছেই। করছে। ইসলামের তারপরেও বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলছে কিনা? তারপরেও কেন কিন্তু বলবে? না, ইসলামের বিরুদ্ধে কিছু তো বলেই নাই, বরঞ্চ ইসলামের জন্য অনেক কাজ করছে। জি। তারপরেও এই এই ইয়েটা রয়ে গেছে, কারণ মৌলবাদীরা আওয়ামী লীগকে সেইভাবে
আপনার চিহ্নিত করে। এখানে আওয়ামী লীগের দুর্বলতা হলো যে আওয়ামী লীগের মধ্যে ওই প্রজ্ঞা আমরা দেখি নাই কিভাবে মৌলবাদীদের ডিল করতে হবে, সেই জি, প্রজ্ঞা জি, আওয়ামী লীগ দেখাতে পারে নাই। জি, জি, এটা খুব দুঃখজনক। আমি দীর্ঘদিন সবাই শুনছেন, সবাই বলে যে আওয়ামী লীগ বলে ইসলাম বিরোধী, আওয়ামী লীগ নাকি কি বলে। কেন বলে আমি তো সেটা বুঝি না। কি কারণে বলে? ওই যে মগজ ধোলাই করা হয়েছে, ভুল বোঝানো হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হয়েছে। ইসলামী দলগুলো নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছে। বিরুদ্ধ শক্তি থাকতে হবে যে অমুক আমার বিরুদ্ধে, তাহলে যুদ্ধটা যাবে। ইসলাম পক্ষে যারা সঠিক ইসলাম হলো সবাই সাম্য, সবার মধ্যে সাম্য, সমতা। আওয়ামী লীগ তো ইসলামের বিরুদ্ধে না। আওয়ামী লীগ ইসলামকে অপছন্দ করে কি বাংলাদেশে থাকতে পারবে? প্রশ্নই আসে না। তো সেটা করবেও না, সেটা করেও নাই কখনো। কিন্তু এই কথাটা কিন্তু ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে আওয়ামী লীগ ইসলাম বিরোধী। যাই হোক, জাভেদ জামান তিনি বলছেন ইসমাইল ভাই বকুল ইসলাম নজরুলকে, ভাই নজরুল ভাইকে আপনার অতিথি হিসেবে আনিবেন। কোন নজরুল ভাই? আসিফ নজরুল সাহেব? জাভেদ জামান, যখন মানুষ রাস্তায় মরছে আর মসজিদে রক্ত পড়ছে, তখন বোঝা যায় আমাদের সমাজে ন্যায় বিচার নয়, ভয় আর ঘৃণাই রাজত্ব করছে। হ্যাঁ, তো এই ইসলামের পক্ষে কি এখন কাজ হচ্ছে? ইসলামের পক্ষে এখন কাজ হচ্ছে? আহ, পণ্ডিত পণ্ডিত সাহেব, জিয়া ও ইউনূসের মধ্যে পার্থক্য আছে কি? দুজনেই তো দখলদার। জি, ধন্যবাদ আপনাকে। আনিসুর রহমান, শিল্পী সাংবাদিক নিকোলের চোখের পানি পাথর হয়ে ঝরে পড়ে গড়ে মিটপোরের আশ্রয় নিয়েছে। হ্যাঁ, নিকোলের চোখের পানি শেষ, এখন কাঁদবে কিভাবে? মোহাম্মদ মহিউদ্দিন, দেশে মনে হয় আরাকান আর্মিরা এসে নির্বাচন করবে রোহিঙ্গাদেরকে নিয়ে। আচ্ছা, জি, জি, জি। মোহাম্মদ সোহাগ, সত্য বলেছেন হারুন স্যার। জি, ধন্যবাদ আপনাকে। টিকে, সেনাবাহিনী কিছুই করার নেই। সেনাবাহিনীর কিছুই করার নেই। হ্যাঁ, কিছুই করার নেই। না, আছে। শান্তি বাহিনী না, পিস কিপিং মিশনে যাওয়ার অধিকার আছে। অভিষেক সরকার ক্ষমতা হইল অর্থ উপার্জনের সহজ উপায়। জি, জি, এটা সত্য, এটা সত্য। নইলে সবাই গায়ে পড়ে সেবা করতে চায় কেন? একটা অ্যাপার্টমেন্টের সমিতির সভাপতি হওয়ার জন্য যে লড়াই, সাধারণ সম্পাদক হওয়ার জন্য যে লড়াই, জনস জন কি কারণে অ্যাপার্টমেন্টের বাসার সবার সেবা করতে চায়? ওখানে হিসাব আছে। এক দারোয়ান দেখলে স্যালুয়েট দেয়। ওখানে টাকা পয়সার লেনদেন আছে, কিছু অর্থ সংযোগ হয়। সবকিছু মিলে অ্যাপার্টমেন্টের সমিতির সভাপতি হইয়া, সেক্রেটারি হইয়া, সমাজ কল্যাণ সম্পাদক হইয়া অ্যাপার্টমেন্টের নাগরিকদেরকে সেবা করতে চায়। এটার কারণটা কি? ওই যে অর্থ। কারণ একটাই, অর্থ। রয়্যাল সিকান্দার, পেটে ভাত নাই, চাকরি নাই, ইনকাম নাই, আর কতদিন চলবে এভাবে? আরে দুঃখের কথা। জি, জি, প্লিজ। জালিস মাহমুদ মুরাদ সর্দার, স্যার আপনি দেশের জন্য লিখে যান, দোয়া রইল স্যার। জি, ধন্যবাদ আপনাকে। আপনার লেখা অনেকেই পড়ে, এখন দেখতে পাচ্ছি লেখা পড়ে এবং আপনার ভিডিও দেখে। আলোর পথিক স্যার, ডক্টর ইউনূস সাহেব ওনার জীবনে বাংলাদেশের মানুষের প্রতি কি অবদান আছে জানতে চাই। 30 পাশে আরো জিরো বসাইতে পারেন। স্পেয়ার লাইফ, সবই ইউনুসের ইউনুকুলাস প্ল্যান। আরে বাপরে, নতুন ওয়ার্ড, ইউনুকুলাস প্ল্যান। মোহাম্মদ মহিউদ্দিন, ডাকাতি ও দর্শন মাপকারী কখনো এই দেশে নির্মল হবে না। হবে, সে নির্মূল হবে সে অপেক্ষায় রইলাম। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে মহিউদ্দিন। হুম। এ রব কাজী, আওয়ামী লীগের একমাত্র দোষ ইসলাম বিদ্বেষিতা। এটা কখনোই না, কখনোই না। এ রব কাজী, আপনি একমাত্র দোষ সবাই বলে। কি দেখেছেন আপনি? একটু আরেকটা এসএমএস একটু উল্লেখ করেন। আপনি আরেকটা এসএমএস করেন, মতামত জানান। একটু কি আওয়ামী লীগ ইসলামের বিরুদ্ধে করেছে একটু লিখে জানান, আমরা এখনই পড়বো। জি, মন্ডল, 16 তারিখে গোপালগঞ্জ এনসিপি এর সমাবেশ, ভাবতেই চোখের জল এসে যাচ্ছে। ঠিক আছে, সমাবেশ করুক, গ্রামে গ্রামে করুক। আজহারুল ইসলাম, হারুন ভাই একজন দেশপ্রেমিক। জি, ধন্যবাদ আজহারুল ইসলাম আপনাকে। আম, হুম। অন্তর চকিদার, ভাই, ভাই, আপনার শোতে একদিন আসমান কাঁপানো আপাকে আনবেন। জি, জি, উনি আছেন তো। আসমান কাঁপতে থাকলে তো উনি আসতে পারবে না। হুম। ইশাক মাদবার, বাংলাদেশে 75% লোক আছে আওয়ামী লীগের সাথে আছে। জয় বাংলা। ধন্যবাদ।
ধন্যবাদ মনির হোসাইন। ইসমাইল ভাই, আমি হারুন স্যারের সাথে কথা বলতে চাই, আপনি আমাকে সহযোগিতা করবেন। আচ্ছা, আমি এটা কি বলা যায় আমার ইনবক্সে দিন, আমি কি জানতে চাই আগে। জাভেদ রবিন, ৭১-এর পুনরুত্থান দেখতে চাই। এখন অনেকে বলছেন ৭১ সালে মুক্তিযুদ্ধ শেষ হয়নি, এটা এখন আবার হবে। ঠিকই, সেনাবাহিনী কি ইউনুস অভিশাপ থেকে মুক্তি দিতে পারেন? সেনাবাহিনী কি ইউনুসকে নাকি ওনারাও মেটিকুলাস? জি, জি, ধন্যবাদ। আমরা আর অল্প কিছুক্ষণ আছি টিকে। আচ্ছা, স্পেয়ার লাইফ এখন যে অবস্থা যাচ্ছে, তাতে মুক্তিযোদ্ধাদের জন্য কোটা পুনর্বহাল জরুরি। নইলে ভবিষ্যতে দেশটা রাজাকারে ভরে যাবে। জি, কোটা এখনো চালু হচ্ছে, এখন আবার নতুন করে চালু হচ্ছে। অথচ কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, দুঃখজনক। খন্দকার ইলিয়াস, জুলাই স্তম্ভ বানানো শুরু করেছে সারা দেশে। সাংস্কৃতিক কার্টুন, সংস্কৃতি কার্টুন। আচ্ছা, ঠিক আছে, হোক হোক হোক, এগুলো আবার ভাঙার জন্য আবার কর্মসংস্থান হবে, অনেক কিছু হতে পারে আগামীতে। মোহাম্মদ টি আর হারুন স্যারকে শ্রদ্ধা করি, কারণ তিনি সোজাসাপটা বক্তব্য রাখেন। যে সোজাসাপটা আর কিছু বলে আপনি একটু, আমরা শেষের দিকে চলে এসেছি, একটু সোজাসাপটা আর কি মতামত আছে আপনার? জি, দেশের উদ্দেশ্যে একটা আওয়ামী লীগ ফিরে আসবে কিনা অনেকে বলেছে। জঙ্গিবাদের আওয়ামী লীগের সেই একই কথা অনেকে বলেছে যে হ্যাঁ, চলছে আওয়ামী লীগ ইসলামের বিরুদ্ধে। না, কখনোই না, সেটি কখনো সম্ভব না। যিনি মন্তব্যটি করেছেন তাকে বলেছি আরো কিছু মন্তব্য। আওয়ামী লীগ ইসলামের বিরুদ্ধে কি কি কাজ করেছে সেটা একটু লিখে জানান। জি, মব চলছে, চলবে, মব কি এইভাবে চলতে থাকবে? তাপসী তাবাসসুম উর্মি এবং হারুন স্যারকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। হাসানুজ্জামান কাইয়ুম স্যারের এবং আপার ত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হ্যাঁ, ব্যাপক ভূমিকা নিয়েছেন এবং তিনি জোরালো বক্তব্য রেখে যাচ্ছেন, এটা হলো তার তিনি যুদ্ধ করে যাচ্ছেন। জসিম, সেক্টর কমান্ডার জিয়ার দল বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে এই সরকার স্বাধীনতা বিরোধী, ততই তাদের মঙ্গল। জি, এটা ভালো কথা। জি, সোহেল রানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। রয়্যাল সিকান্দার, দেশ চালাবে কে? ওই লোকটাই কই? ওই লোকটা কই যে আল্লাহ স্বয়ং হেদায়েত করবে? জি, আমাদের ইউনুস সাহেবকে তো পাঠিয়েছেন। এটা আমাদের ইব্রাহিম হুজুর সাহেব বলেছেন, বিজ্ঞানী ইব্রাহিম হুজুর, তিনি বলেছেন না, নবী রাসূলদের প্রতি যেভাবে ওহী নাজিল হয়, সেভাবে নাকি ইউনুস সাহেবের উপর নাজিল হয়েছে। যে এনজয়, এনসিপি আর জামাত একসাথে জোট করবে, এটা আমার ধারণা এবং নির্বাচন দিয়ে ক্ষমতায় আসবে। জি, আচ্ছা স্যার, আপনার যে শেষ মন্তব্য আমরা শুনতে চাই, কিছু আশার বাণী আমাদেরকে শুনান। আচ্ছা, ২-৩ টা জিনিস বলি। প্রথম কথা হলো যে দেখেন, আওয়ামী লীগ কি আসবে? আসলে আওয়ামী লীগ আসতে না চাইলেও আওয়ামী লীগকে আনা হবে। কি জন্য আনা হবে? ইউনূস যে পদ্ধতিতে রাষ্ট্র চালাচ্ছে, সেটা তো আমরা সবাই দেখেছি। মানুষের জি, জীবনের নিরাপত্তা নাই, মানুষের কোনো অর্থনৈতিক উন্নতি নাই, মানুষের কোনো ধরনের সামাজিক নিরাপত্তা নাই। কিন্তু এটা শুধু ইউনূসের আমলে না। আমি মনে করি জুলাই আগস্টে যারাই এই জঙ্গি উত্থানে জড়িত ছিল, তারা যারাই জি, ক্ষমতায় আসুক, এমনকি বিএনপি, বাংলাদেশে যে জিনিসটা হবে সেটা হলো বাংলাদেশে কোনোদিন বিদেশিরা একটা পয়সা বিনিয়োগ করবে না এদের সময়। আর আচ্ছা, ভারতের সাথে সম্পর্ক রক্ষা করা ছাড়া বাংলাদেশ কখনো অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারবে না। সেই ক্ষেত্রেও কিন্তু বিএনপির পক্ষে সম্ভব না, কারণ বিএনপির যেসব প্রোডাক্ট ছিল, মাহমুদুর রহমান, এইসবই তো বিএনপিকে আপনার কি বলে তত্ত্বগতভাবে গাইড করবে। ফলে ইভেন কি বিএনপির পক্ষেও কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে রাষ্ট্র চালানো সম্ভব হবে না। ফলে যেটা হবে, বাংলাদেশ ক্রমাগত দরিদ্র হতে থাকবে এবং বাংলাদেশের উপর নানান ধরনের বিপত্তি চলতে থাকবে। এই অবস্থায় মানুষ বেশি দিন কিন্তু সহ্য করবে না। মানুষের সবচেয়ে বড় কনসার্ন হলো তার ক্ষুধা, যেটার কথা বারবার বলা হচ্ছে। এই ক্ষুধা যখন তীব্রতর হবে, এই বাংলাদেশের মানুষই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনার পায়ে ধরে এনে আবার ক্ষমতায় বসাবে। এটাই হলো এটা। এবং আরেকটা জিনিস দেখেন, আপনি আওয়ামী লীগকে কিভাবে বাতিল করবেন? বাংলাদেশের যে কোনো একটা দিকে তাকান যে এখানে একটু উন্নতি হয়েছে, সেটাই কিন্তু শেখ হাসিনার হাতে করা। অন্য কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, রাজনৈতিক দলের কোনো অবদান কিন্তু আপনি হাতে ধরে দেখাতে পারবেন না। যেটাই দেখান সেটাই হলো। আমি গতকাল আমার ইউটিউব চ্যানেলে ছোট একটা ভিডিওতে বলছিলাম যে দেখেন, মুশফিক ফজল নামে একটা জঙ্গি এখন ইয়েতে রাষ্ট্রদূত মেক্সিকোতে। এই আচ্ছা, দূতাবাসটা শেখ হাসিনা তৈরি করে দিয়েছিল বলে আজকে এই আনসারি সেখানে রাষ্ট্রদূত হতে পেরেছে। তারপরে আচ্ছা, আপনি একটা যেকোনো সরকার প্রধানের দায়িত্বই তো কোনো দেশে মানে এম্বাসি করা, বা এটা তো সরকারের রুটিন দায়িত্ব। আপনি এটার মধ্যে আওয়ামী লীগের বিশেষত্ব কি দেখছেন? বিশেষত এখানে যে যখন বিএনপি ক্ষমতায় আসে, তারা দূতাবাসগুলো বন্ধ করে দেয়। বাংলাদেশে অনেক ও, জায়গায় দূতাবাস বিএনপি বন্ধ করেছে। অর্থাৎ দূতাবাস খোলা আচ্ছা, হইলেও আচ্ছা। একটা ভবিষ্যৎমুখী চিন্তা।
হ্যাঁ, এখানে অনেক ধরনের তর্ক আছে, সেগুলো নিয়ে দীর্ঘ কথা বলার ও আমার এখানে সুযোগ নাই। আর দূতাবাস বন্ধ করা হলো একটা পশ্চাৎমুখী চিন্তা। বুঝতে পেরেছেন? জি, আমাদের আচ্ছা আচ্ছা আলজেরিয়াতে আচ্ছা আচ্ছা। দূতাবাস বন্ধ করা হয়েছে, তারপরে ব্রাজিলের দূতাবাস বন্ধ করা হয়েছিল। তারপরে আপনার অনেক দেশে দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছিল ও বিএনপির আচ্ছা সময়ের আচ্ছা আচ্ছা আমলে। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। শেখ হাসিনা এসে এই দূতাবাসগুলা নতুন করে খুলেছেন। আর দূতাবাসের সংখ্যা বাড়িয়েছেন। হ্যাঁ? শুধু আচ্ছা। সু এ অনেক কিছু বাংলাদেশের আসলে ভবিষ্যৎমুখী যত অর্জন আপনি দেখবেন, আমাকে কেউ যদি আঙ্গুল দিয়ে দেখাতে পারেন যে, "না, আপনি কেন শেখ হাসিনার কথা বলছেন, এটা তো অমুকে করেছে", সেরকম কিন্তু আমার চোখে পড়ে না। আমি কিন্তু শেখ হাসিনা বলুন, আওয়ামী লীগ কারোর প্রতি অন্ধ সমর্থন থেকে বলছি না। কিন্তু আওয়ামী লীগের যেটা সীমাবদ্ধতা সেটা নিশ্চয়ই ওনারা কাটিয়ে উঠবে। সেটা হলো তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আরো নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। মৌলবাদীদের সমর্থন আওয়ামী লীগ কোনোদিনও পাবে না। মৌলবাদকে উত্থানের মাধ্যমে কেবল বাংলাদেশে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির আপনার রাজনৈতিক বিচরণ কি বলে দীর্ঘস্থায়ী করা সম্ভব। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। আপনারা যারা আমাদেরকে মতামত জানিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। লাইভটি শেয়ার করেছেন, কমেন্টস করেছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের অতিথি আপনারা দেখেছেন অ্যাম্বাসেডর হারুন আল রশিদ। তিনি বেশ কয়েকদিন তিনি কথা বলে যাচ্ছেন নিরন্তর এবং তার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি আমরা এখন দেখি দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে যেসব কথা বলা দরকার এই মুহূর্তে সেই কথাগুলোই তিনি বলছেন। আর মাঝে মধ্যে আমরা তাকে লাইভে যুক্ত করার চেষ্টা করি। আমার এই চ্যানেল 60 নিয়ে আমরা তাকে প্রতি সোমবার রাত ১০টায় বাংলাদেশ সময় যুক্ত করার চেষ্টা করি। তিনিও যদি ভালো থাকেন, আমিও যদি ভালো থাকি, দর্শক মণ্ডলী আপনারাও যদি আমাদের সাথে যুক্ত থাকেন, আমরা প্রতি সোমবার বাংলাদেশের বর্তমান তখনকার অবস্থা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকেও যেমন আমার আফিফা হোসাইন অন্তরা তিনি বলছেন শিবির ক্যাডার সাদিক কায়েম তুরস্ক থেকে সামরিক অস্ত্র প্রশিক্ষণ ও তুরস্কের গোয়েন্দা ফান্ড এনেছে। এরে বাবা! কিভাবে জানলেন? আফিফা শাহজাহান কামাল তিনি আফিফা খুব বলছেন, "এক নোবেল অ্যাক্টিভ। বিজয়ী মিয়ানমার শেষ করেছে, আরেক নোবেল বিজয়ী বাংলাদেশ শেষ করল।" জি, প্লিজ কি বলতে চেয়েছিলেন? না, আফিফা এখানে অনেকে আছে যারা আসলে খুবই এখন কষ্ট করছে। তারা ফেসবুকে সরব বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছে এবং এসব বন্ধুদেরকে আমি আপনার মাধ্যমে আমার শুভেচ্ছা জানাচ্ছি। জি, 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 ধন্যবাদ। এক্সম্যান বর্তমানে মিডিয়ায় সাংবাদিকরা যে আচরণ করছে, আগামীতে তারা যেন ভুলে না যায়। আমরা ওই দিনটির জন্য অপেক্ষায় রইলাম। এক্সম্যান ধন্যবাদ। এক্সপায়ার লাইফ, কি স্পেয়ার লাইফ? বাম দলগুলো আর বিএনপির আচরণ দেখে মনে হচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্য বাঁচাও ইউনূস, হটাও দেশ। আচ্ছা। উম কালকে আমি একটা অনুষ্ঠানে লাইভ করেছিলাম। সেখানে তাদের সাবজেক্ট ছিল আ আ মহৎ সোহাগ সত্য কথা বলেছেন হারুন স্যার। দেশের ইউনূস সাহেবের পৌষ মাস, বাংলাদেশের সর্বনাশ। এখন আমি আবার উল্টা করে বলছি, না, উল্টা হবে। এটা ইউনূস সাহেবের সর্বনাশ, বাংলাদেশের পৌষ মাস। ইউনূস সাহেব যে উচ্চাভিলাষী মানুষ, ইউনূস সাহেবের যে সম্মান শ্রদ্ধা ছিল কিছু মানুষের কাছে, সেটা ধূলিসাৎ হয়ে গেছে। উনার অন্তরে কি আছে, উনি কিভাবে একটা দেশকে দেখতে চান, দেশের মানুষকে দেখতে চান, সেটা মানুষ এবং বিশ্ববাসী, বাংলাদেশের মানুষও বিশ্ববাসী জেনে গেছে। কাজেই লাইনটা হবে ইউনূস সাহেবের সর্বনাশ, বাংলাদেশের পৌষ মাস এবং বাংলাদেশ পরবর্তীতে যে সরকার আসবে, বাংলাদেশ সুন্দরভাবে চলবে এবং সেই অনেক ভুল ভ্রান্তি এবং ডক্টর ইউনূস সাহেবকে দেশের মানুষ, বিশ্ববাসী চিনে ফেলেছে গত ১১ মাসে। স্পেয়ার লাইফ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করতে চাই। প্রিয় দর্শক, হারুন সাহেবকে, হারুন আল রশিদ মাঝে মধ্যেই আমাদের সাথে যুক্ত হবেন। আপনারাও তাকে তার কথা পছন্দ করেন দেখতে পাচ্ছি। এবং তিনি যে পোস্টগুলো দেন তার নিজস্ব সোশ্যাল মিডিয়ায়, সেগুলো নিয়েও আপনারা আপনারা অনেকে সেইগুলো আপনারা দেখেন, সেগুলো নিয়েও আপনারা মন্তব্য করেন। সেইজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং নেগেটিভ কিছু থাকলেও সেটাও বলবেন আপনারা। প্রিয় দর্শক, আপনাদের মতামতকে আমরা শ্রদ্ধা এবং সম্মান জানাই। লিটন মিয়ার এটা পড়েই শেষ করব। ভাই, বিগত আওয়ামী লীগের আমলে দেখেছি একেক সাংবাদিকরাও কথিত সুশীল সমাজের লোকেরা মানবতার কথা বলে টিভি টক শোতে পর্দা ফাটিয়ে ফেলত। এখন এই জঙ্গি সরকারের দুঃশাসন ও মব সন্ত্রাস চলছে, এখন সুশীলরা দেখেন না। আমি একটা কথা বলি, শেষ করে দেই। আমাদের যে উপদেষ্টারা রয়েছেন বর্তমানে, তার মধ্যে ২-৪ জন তো বা সবাই অতীতে যে জ্ঞানের কথা বলেছেন, যে নীতি নৈতিকতার কথা বলেছেন, যেমন আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, উনি নির্বাচন বিশেষজ্ঞ। কিন্তু নির্বাচন বিশেষজ্ঞ হয়ে তিনি আমাদেরকে যে নির্বাচন, গণতন্ত্র গত ২০ বছর যাবৎ শিখিয়েছেন,
এখন আপনারা কিছু দেখতে পাচ্ছেন? আমাদের আসিফ নজরুল সাহেব আমাদেরকে যে একজন এমপি বা মন্ত্রী বিগত ১৬ বছর তিনি বলেছেন যে একজন এমপি বা মন্ত্রী যদি পাবলিক বাসে চলতো কত না মজার হতো, কত না আনন্দের হতো, কত না এক্সাম্পলারি হতো। এখন আসিফ নজরুল স্যার বাসে চলছে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সাহেব গণতন্ত্র, ভোট, নির্বাচন, সাধারণ মানুষের অধিকার নিয়ে কত কথা বলেছেন অতীতে। এখন তারা বলেন যে আমরা সংবিধান লঙ্ঘন করে এসেছি, দাপটের সাথে বলছেন। জঙ্গিবাদ সম্পর্কে আমাদেরকে আলী রিয়াজ সাহেব কত সচেতন করেছেন। আমেরিকায় বসে বসে প্রথম আলোতে কলাম লেখেন, বই লিখেন, জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না। এখন আমরা দেখতে পাচ্ছি তিনিই জঙ্গির নেতা। তো এগুলো থেকে বুঝতে হবে আসলে কি হচ্ছে দেশে, কি এবং সবাইকে চেনা গেছে। এটা কিন্তু পরিষ্কার যে সবার চরিত্র আমরা জেনে গেছি। কে আসলে কি ইউনূস সাহেব কত শান্তির কথা বলেছেন, অনেক কথা বলেছেন। দেশের মানুষ ওনার আচরণে মুগ্ধ হয়েছে, বলছে আমাদের নোবেল লরিয়েট একজন, অনেকেই মুগ্ধ হয়েছেন। এখন ওনার ভিতরে কি আছে সেটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। ক্ষমতায় এসে যদি যদি নিজের সেই ব্যক্তিত্বের প্রমাণ প্রকাশ না রাখতে পারে, তাহলে সেই মানুষটি কি জিরো। আমাদের ইউনূস সাহেবের এখন 3-0, 3-0 অবস্থায় আছেন তিনি। তার তার জীবনের আর কোনো প্রাপ্তি নেই। প্রাপ্তি নেই, কিন্তু তিনি যতদিন যা অর্জন করেছেন বিগত দিনগুলোতে, দৃশ্যত আমরা যেটা দেখি, সেটি তিনি এই ১১ মাসের তাঁর এই অংশগ্রহণে ধ্বংস করে দিয়েছেন। কাজেই ইউনূস সাহেবের সর্বনাশ, বাংলাদেশের পৌষ মাস। হারুন সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে, দর্শক মন্ডলী আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ডায়ালগ ফর ডেমোক্রেসি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ ধন্যবাদ। ইসমাইল ভাই। জি।